নমস্কার, আমি স্মিতা। আপনারা দেখছেন একদিন প্রতিদিন। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডক্টর পবিত্র সরকারের সঙ্গে এক বিশেষ আলাপচারিতা আপনারা দেখেছেন। আজ দ্বিতীয় পর্বে ভাষা নিয়ে আমরা জেনে নেব ওনার দীর্ঘদিনের কাজ এবং তার সাথে আরও জানব ভাষা নিয়ে কিভাবে জীবিকার উপায় হয়ে উঠতে পারে। দেখতে থাকুন দ্বিতীয় পর্ব। নমস্কার। পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন শুরু হলো। তার ইতিহাস আছে, বদরুদ্দিন ওমর এরা লিখেছেন, জানবে। কিন্তু 52-র 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটা দিন যেটা সারা পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। কিভাবে হলো? যে সেইটা থেকে রাজনৈতিক আন্দোলন শুরু হলো। শুধু ভাষার ওপর যে পশ্চিম পাকিস্তান চাপ দিচ্ছিল তা নয়, অর্থনীতির ক্ষেত্রেও। অর্থাৎ পূর্ব পাকিস্তানে পাট বিক্রি করে সবচেয়ে বেশি টাকা আসছিল পাকিস্তানের, কিন্তু পূর্ব পাকিস্তানকে সে টাকা দেওয়া হচ্ছিল না, পশ্চিম পাকিস্তানে যাচ্ছিল। ফলে রাজনৈতিক অসন্তোষ তৈরি হচ্ছিল এবং তার ফলে আওয়ামী লীগ 1954-তে বোধহয় 1954-তে আওয়ামী লীগ জিতলো। শেখ মুজিব, মৌলানা ভাসানী এরা সব ক্ষমতা এলেন এবং আস্তে আস্তে একটার পর একটা ইস্যু আসতে লাগলো। যেমন আমার যেটা মনে পড়ছে, 1958 সালে ওরা এই প্রতিরোধের জন্য ওই আইয়ুবকে, একজন স্বৈর শাসককে চাপিয়ে দিল। সে আবার এসে পূর্ব পাকিস্তান রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করলো। এরকম হাসির গল্প শোনা যায়। রবীন্দ্রসঙ্গীতে এমন কি আছে, আপনারা নিজেরা রবীন্দ্রসঙ্গীত লিখে নিলেই পারেন, কেমন এই। তারপর 1961-তে রবীন্দ্র শতবার্ষিকী এলো। রবীন্দ্র শতবার্ষিকী করা বন্ধ, হুকুম দেওয়া হলো। তখন আমাদের বন্ধু যারা আনিসুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান এবং এরকম অনেকে, সমস্ত বাঙালি বুদ্ধিজীবী, তারা প্রতিবাদ করলেন যে রবীন্দ্র শতবার্ষিকী আমরা পালন করব সেইটা থেকে। এবং তখনই এই সব এই যে ছায়ানটের মতো, যে ঢাকার ছায়ানট, রবীন্দ্রসঙ্গীত চর্চার কেন্দ্র একটা তৈরি হবে। এটা ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুন এরা সব মিলে ছায়ানট এখনো আক্রমণ হয়েছে তার উপর, কিন্তু দণ্ড প্রতাপে ছায়ানট এখনো তার কাজ চালিয়ে যাচ্ছে। এটা ফেসবুক দেখলেই তোমরা দেখতে পাবে। কেমন উদীচী বলে আরেকটি প্রতিষ্ঠান, তাও তৈরি হলো এবং তারা প্রত্যেক বছর পয়লা বৈশাখে ঢাকার রমনা উদ্যানে একটা অসাধারণ নববর্ষ উৎসবের সূচনা করলো, যে বাঙালির প্রতি, এবং নববর্ষের একটা মিছিলও তারা সূত্রপাত করল। তারপর শেখ মুজিব আস্তে আস্তে আওয়ামী লীগের নেতৃত্ব নিলেন। মৌলানা ভাসানী চলে যাওয়ার পর তার শেখ মুজিবের ওপর আক্রমণ এলো। 1966 নাগাদ 6 দফা, তাকে প্রথমে তো নির্বাসন দেওয়া হলো, ত্রিপুরায় তাড়িয়ে দেওয়া হলো। তো 6 দফা যে দাবি করলেন, তার মধ্যে খানিকটা বাঙালির নিজেদের মিলিশিয়া, অর্থাৎ পুলিশ বাহিনী বা সৈন্যবাহিনী তৈরি করার অধিকারও ছিল। তারপরে 1969 নাগাদ 11 দফা একটা দাবি করলেন এবং 1969-এ একটা প্রায় পথের বিদ্রোহ দেখা দিল। তারপর থেকে তো 1971, আর 1971 এমন একটা যুদ্ধ যে সত্যিকারের নেতা রইলেন রাওয়ালপিন্ডিতে বন্দি, কিন্তু যুদ্ধটা বাঙালিরা চালিয়ে গেল, তার সহকর্মী যারা তারা চালিয়ে গেলেন এবং 16ই মার্চ স্বাধীনতা ঘোষিত হলো। তো এই যে ইতিহাসটা, এই ইতিহাসের পরিপ্রেক্ষিতেই এসছে 1999 ইউনেস্কোর প্রস্তাব যে আন্তর্জাতিক মাতৃভাষা হবে, এবং সেটা মানে 2000 সাল থেকে আস্তে আস্তে চালু হয়ে গেল। অর্থাৎ সারা পৃথিবীর ভাষার বাঁচা মরার সঙ্গে বাংলা ভাষার ইতিহাসটা যুক্ত হয়ে গেল। এবং এটা মনে রেখো যে এখন সারা এই সময়টা, এই বিংশ শতাব্দীর শেষ 50 বছরে পৃথিবীর ভাষাগুলোর মৃত্যু সম্বন্ধে ইউনেস্কো খুব সচেতন হয়ে গেছে। আন্দোলন হচ্ছে, আমেরিকাতেও আন্দোলন হচ্ছে, যে যাদের আমরা রেড ইন্ডিয়ান বলতাম, ওরা এখন রেড ইন্ডিয়ান বলে না নিজেদের, ওরা নেটিভ আমেরিকান বলে। তাদের ভাষা অনেক লুপ্ত হয়ে গেছে স্প্যানিশ ভাষার জন্য, তেমন ইংরেজি ভাষার জন্য। তারপরে সারা পৃথিবীতে
অনেক ভাষা লুপ্ত হয়ে গেছে। ইংল্যান্ডে খোদ ইংল্যান্ডে ইংরেজি ভাষার জন্য কর্নিশ এরকম অনেক ভাষা লুপ্ত হয়ে গেছে। ফলে এইটা নিয়ে তাদের মানুষদের একটা খেয়াল হলো যে কি আমাদের ভাষাগুলো মরে যাচ্ছে শক্তিশালী ভাষার আক্রমণে, আমরা এটা হতে দেব না। এই আন্দামানে অনেক ভাষা লুপ্ত হয়ে গেছে, হ্যাঁ বউ বলে একটা ভাষা লুপ্ত হয়ে গেছে। তো এই প্রতিবাদ হলো, এই যাকে বলে নেটিভ পিপল, জন্মগত ভাষার আদিবাসীদের, তাদের প্রতিবাদ হলো। এবং তার ফলে এইটা ইউনেস্কো ভাষাগুলোকে চিহ্নিত করলো যে বিপন্ন, এন্ডেঞ্জার্ড। তারপরেরটা হলো সিরিয়াসলি এন্ডেঞ্জার্ড, খুব বেশি বিপন্ন। তারপরেরটা হলো মৃতপ্রায়, মরিবান্ড। তারপরেরটা হচ্ছে ডেড। যেমন 4টে গ্রুপে পৃথিবীর এই ভাষাগুলোকে, এগুলো আবার কতগুলো বিপন্ন নয়, যেমন ইংরেজি বিপন্ন নয়, আরবি বিপন্ন নয়। এবং তখন এই ব্যাপারগুলো একসঙ্গে জমা হওয়াতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে 21শে ফেব্রুয়ারির সঙ্গে যুক্ত হলো। অন্য দেশেও প্রাণ দিয়েছে ভাষার জন্য, ইন্দোনেশিয়ায় দিয়েছে, এমনকি আমাদের ভারতের তামিলনাড়ুতে প্রাণ দিয়েছে। 21শে ফেব্রুয়ারির মতো এত মানুষ প্রাণ দেয়নি। এবং এটা এই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন থেকে যে জাতীয় আন্দোলন, একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম, পৃথিবীর ভূগোলটাই বদলে দিল, রাজনৈতিক ভূগোল বদলে দিল, এটা তো হয়নি কোথাও। ফলে এইটাই জন্যই 21শে ফেব্রুয়ারি আমাদের আরো বেশি স্মরণীয়, বাঙালির কাছে গর্বের ব্যাপার। কিন্তু বাঙালি নিজের ভাষাতে সেই গর্বটা কতদিন বজায় রাখতে পারবে আমি জানি না। ইউনেস্কো মানে যে ভাষাগুলি হারিয়ে যাচ্ছে, মানে সেটাকে কেন্দ্র করে তারা এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি আনলো। ভাষাগুলি যাতে হারিয়ে না যায় সেই সংক্রান্ত কি আর কোনো কাজ হচ্ছে, বা সেগুলো কি ধরনের? ইংল্যান্ডে যেমন কর্নিশ ভাষাটা হারিয়ে গিয়েছিল, সেইটা আবার পুনরুদ্ধার করা হয়েছে। কিভাবে হচ্ছে না, তাদের এই প্রাচীন বুড়োদের মুখ থেকে শুনে শুনে, যাদের মনে আছে কিছু, তাদের মুখ থেকে শুনে ভাষাটার একটা কাঠামো তৈরি করেছে, ব্যাকরণ। সেই ভাষাটা থেকে এই প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তক লেখা হয়েছে এবং প্রাইমারি স্কুলে সেগুলো পড়ানো শুরু হয়েছে। কিন্তু আরও বড় দৃষ্টান্ত হচ্ছে হিব্রু। হিব্রুটা হয়েছে 1948-এর ঘটনা। এখন ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো। ইসরায়েল থেকে তো 2000 বছর আগে ইহুদিরা বেরিয়ে গিয়েছিল নানা দেশে, কেন? কিন্তু খ্রিস্টানদের অত্যাচারে। কিন্তু যেটা হল খ্রিস্টান এবং মুসলমানদের অত্যাচার, দু ধরনের আক্রমণ। তারা নানান দেশে নানা ভাষা শিখে নিয়েছিল। তারপরে যখন 1948-এ আমেরিকা এবং অন্যান্য মিত্র শক্তি তারা যখন ইসরায়েল প্রতিষ্ঠা করলো, তখন বেশ কিছু লোক বললো না, আমরা ওই দেশেই থাকবো। তা জার্মানি থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে সব গিয়ে সে দেশে নাগরিক হয়ে গেল। তারা এবার ভাবলো যে আমরা আমাদের ভাষাটাকে আবার বাঁচিয়ে তুলব। কী হবে? তাদের তো কি বই আছে, আগে পুরনো বাইবেল যেটা ওল্ড টেস্টামেন্ট, সেটা হচ্ছে হিব্রু ভাষায়। আবার অনেক শাস্ত্র আছে, তালমুদ, এই সমস্ত শাস্ত্র আছে। সেই সমস্ত বই থেকে তারা গ্রামার তৈরি করলো। গ্রামার তৈরি করে সেই হিব্রু ভাষাটা তারা বলতে শুরু করলো এবং নতুন করে এখন হিব্রু ভাষাটা জ্যান্ত ভাষা হয়ে গেল। 2000 বছর আগে যেটা মরে গিয়েছিল, জ্যান্ত ভাষা হয়ে গেল। এই দৃষ্টান্ত আছে। ফলে এখন হচ্ছে চেষ্টা কোথাও কোথাও মৃত ভাষাকে পুনরুজ্জীবিত করবার। বাংলা ভাষা নিয়ে গবেষণা তো অনেকদিন থেকেই শুরু হয়েছে, 19বিংশ শতাব্দী থেকেই শুরু হয়েছে। এবং দুরকম ভাষা, এক হচ্ছে মুখের ভাষা নিয়ে গবেষণা, সেটা অনেক পরে শুরু হয়েছে। কিন্তু লেখার ভাষা কি হবে তা নিয়ে তর্ক বিতর্ক 19বিংশ শতাব্দীতে চলেছে। এবং বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্রের একটা ঝগড়া ছিল। পরে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে একটু বকুনি দিয়েছিলেন যে বেশি সংস্কৃত প্রধান, ড্রাই, বম্বাস্ট, এই সমস্ত কথা, কেমন পেডান্টিক, এই সমস্ত বলেছেন ইংরেজিতে, এটা ইংরেজি লেখায়। কিন্তু শেষে বঙ্কিমচন্দ্র মানতে বাধ্য হয়েছেন
বাঙ্গালা ভাষা বলে একটা লেখাতে, যে না, যা বলতে চাই সেটা বলার জন্য যে ভাষাটা জরুরি সেটাই হোক। তাতে সংস্কৃত হলে সংস্কৃত তাই চাই, আরবি ফার্সি হলে আরবি ফার্সি চাই, সহজ করে বলতে হবে, সুন্দর করে বলতে হবে। এইটা 1878 সালে বঙ্কিমচন্দ্র বলেছে। সেই অনুযায়ী সাধু ভাষা এটা তৈরি হয়েছে। বঙ্কিমচন্দ্রের এই কথাটা বলার কারণ, শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় বলে একজন খুব ভালো ভাষা বিজ্ঞানী ছিলেন। তিনি ইংরেজিতে একটা প্রবন্ধ লিখেছিলেন বাংলার ওপর, যে না চলিত ভাষাকে, ওই 1878, বুঝতে পারছো, তখন বলছেন চলিত ভাষাকে পাঠ্য বইয়ের ভাষা করতে হবে। ভাবা যায় অত আগে আমরা সবাই প্রমথ চৌধুরী বলি, তো প্রমথ চৌধুরী অনেক আগে শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় এই দাবিটা করেছিলেন। বঙ্কিমচন্দ্র তাতে রিয়াক্ট করেন, করে বলেন যে না, এখনই সময় হয়নি, কিন্তু বলার জিনিসটাকে সহজ, সরলতা, স্পষ্টতা, এই হচ্ছে দরকার। তো লেখা ভাষা এই হওয়া উচিত। এইভাবে চলছিল, ছোটদের লেখায় সহজ বাংলা এসে যাচ্ছে, এবং 19 শতাব্দী থেকেই রসরসিকতা এবং ছোটদের লেখায় বা চলতি ভাষা কিন্তু এসে গেছে। এই যে তোমরা হাসি খুশি পড়ো, হাসি খুশিটা তো 1897 বেরিয়েছে, কেমন, তখন হাসি খুশিতে তো চলিত ভাষা এসে গেছে। তারপরে এই 1913 বেরোলো সন্দেশ পত্রিকা, সন্দেশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, এরা চলতি ভাষা ব্যবহার করতে শুরু করলেন। তার প্রমথ চৌধুরী সবুজপত্রটা তার পরের বছর 1914-তে, কাজেই চলতি ভাষার ব্যবহারটা শুরু হয়ে গেছে। তাই লেখার ভাষার আন্দোলন একভাবে চলছে। মুখের ভাষা নিয়ে গবেষণাটা হচ্ছে ভাষা তত্ত্বের স্তরে। সেখানে ওই নানা অঞ্চলের মুখের ভাষা, যাকে উপভাষা বলে, যেমন চট্টগ্রামের ভাষা, ঢাকার ভাষা, এ নিয়ে বাংলাদেশেও গবেষণা, মানে পূর্ব পাকিস্তান পর্বেও গবেষণা হয়েছে, আবার এখানেও হয়েছে। এবং বাংলা ভাষা নিয়ে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই দি অরিজিনাল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL নামে বিশাল 2 খণ্ডের ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, 100 বছর চলছে তার, এই 1926-এ বেরিয়েছিল, কেমন, সেটা এখন 3 খণ্ডে পাওয়া যায়। এইটা বাংলা ভাষা নিয়ে, মুখের ভাষা নিয়ে সবচেয়ে বড় কাজ আমাদের। আবার আমরা বিদেশে গিয়ে টুকটাক কাজ করেছি, আমি যেমন বাংলা ভাষার উচ্চারণ নিয়ে কাজ করেছি, সেটা আবার বাচ্চাদের জন্য লিখেছিলাম, বাংলা বলো বলে, দেশ থেকে সেটা পাওয়া যায়। পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশেও অজস্র কাজ, মনির চৌধুরী, কেমন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রম্য পণ্ডিত, তারপরে মোহাম্মদ আব্দুল হাই, এরাও সব ভালো ভালো কাজ করেছেন। বাংলা ক্রিয়াপদ নিয়ে কাজ করেছেন কাজী দীন মোহাম্মদ বলে অনেক, সব যে আমার মনে আছে তা নয়, কিন্তু এরকম অনেক কাজ হয়েছে। কাজে যারা ভাষা নিয়ে গবেষণা করবে তাদের কাছে সব আছে এখন। এখন মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাওয়া যাবে, হয়তো বঙ্গীয় সাহিত্য পরিষদ লাইব্রেরি বা এশিয়াটিক সোসাইটি বা ন্যাশনাল লাইব্রেরি, সব জায়গাতে পাওয়া যাবে ভাষা নিয়ে কাজ। আমাদের অনেক বই তো ছাপাই আছে, এখন ছাপা বই পাওয়া যাবে। পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশেও অজস্র কাজ বহু উদ্যমের সঙ্গে। একদিকে যেমন জেলায় জেলার দক্ষিণ 24 পরগনার উপভাষা নিয়ে কাজ হয়েছে, দিনাজপুরের উপভাষা নিয়ে কাজ হয়েছে, উপভাষা নিয়েও কাজ হয়েছে, আবার চলিত মান্য চলিত নিয়েও কাজ হয়েছে, নিয়ে ব্যাপক কাজ হচ্ছে, এখনো কাজ হচ্ছে। ভাষাকে যদি কেউ পেশা হিসেবে বা জীবিকা হিসেবে নিতে চায়, তাহলে সে কিভাবে এগোতে পারে, তার সুযোগ কি? সেটা হচ্ছে, ভাষা দুটো দিক আছে। একটা হচ্ছে ভাষাটা তুমি বলছো আর তুমি লিখছো, কেমন, এটা তুমি আস্তে আস্তে স্কুলের মধ্যে দিয়ে শিখে যাচ্ছ, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তুমি ভাষা যদি আগ্রহ থাকে যে আমি ভাষা নিয়েই করবো, শিখে যাচ্ছ। কিন্তু ভাষাকে নিয়ে কাজ করতে চাইলে ভাষা কিভাবে কাজ করে এটা জানতে হবে। তখন তোমাকে ব্যাকরণটা জানতে হবে, যে ভাষার পেছনকার নিয়মগুলো এই,
এই যে আমি নিয়মগুলো বললাম, আমার মাথা থেকে নিয়মগুলো কথা চলে এলো, কিন্তু আমাকে জানতে হবে এই নিয়মগুলো কথাটা কিভাবে তৈরি হলো। আমাকে তখন বিশ্লেষণ করে জানতে হবে ন, ই, অ, ম, গ, উ, ল, ও, এইভাবে তৈরি হলো নিয়মগুলো। তারপরে জানতে কথাটা কিভাবে তৈরি হলো, নিয়মগুলোর সঙ্গে জানতে কথাটা কিভাবে আসছে, তারপরে হবে কথাটা কিভাবে আসছে। এই যে কথা জুড়ে জুড়ে ধ্বনি, জুড়ে জুড়ে শব্দ, শব্দ জুড়ে জুড়ে বাক্য, এই নিয়মগুলো আমাকে জানতে হবে। সেটা জানার রাস্তা ভাষাবিজ্ঞানীরা করেছেন, একটু হয়তো কঠিন অন্য তুলনায়, কিন্তু এটা অসম্ভব নয়, এটা অসম্ভব নয়। যার আগ্রহ আছে সে অনায়াসেই এটা শিখে নিতে পারে। ভাষা নিয়ে যখন কথা হচ্ছে, তখন আপনার তো ভাষা নিয়ে অনেকটাই কাজ আছে, মানে আপনি করেছেন দীর্ঘদিন ধরে, সেটা নিয়ে যদি একটু সহজ করে বলেন আর কি। না, আমি ভাষা নিয়ে তো কাজ করছি, কারণ আমার মূল কাজ বিদেশে গিয়ে সেটা হচ্ছে ভাষাতত্ত্বের কাজ। শিকাগো বিশ্ববিদ্যালয়ে যে কাজ করেছি, উচ্চারণ নিয়ে কাজ। যে উচ্চারণ নিয়ে থিসিসটা বেরোয়নি, থিসিস রয়েছে আমার কাছে, সেটা ওই বিদেশের একটা ভাণ্ডারে আছে, কিন্তু তা নিয়ে আমি সহজ করে বাংলায় একদম আমি বলি যে একদম 1979 থেকে আমি লিখতে শুরু করি। ব্যাকরণ, প্রথমে আমি ব্যাকরণ সংশোধন করবার চেষ্টা করি, সহজ ভাষায় ব্যাকরণ লিখে, যে বেশি করব না, পরিভাষা ব্যবহার করব না। পরিভাষা থেকে যেমন আমি কিছু পরিভাষা সংস্কারও করেছি, তাতে গালাগাল খেয়েছি খুব। যেমন এই যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, কেমন প্রথম পুরুষ, আমি এই নামগুলো বদলে দিয়েছিলাম। বদলে আমি করেছিলাম আমি পক্ষ, তুমি পক্ষ, সে পক্ষ। আমি পক্ষতে বোঝা যাবে আমি আমরা, তুমি পক্ষতে তুমি তোমরা বা আপনি আপনারা, কেমন, আর সে পক্ষতে সেই তারা তিনি তারা, এইভাবে করেছিলাম। ব্যাকরণ, আমার ব্যাকরণ স্কুলের ব্যাকরণ ছিল, সেগুলো অবশ্যই পরের প্রতিবেশে, রাজনৈতিক প্রতিবেশে স্কুলে সেগুলো আর পাঠ্য করা হয় না, একটু ছাপা আছে, এবং কেউ কেউ দেখতে পারে। স্কুলের ব্যাকরণ আমার পুনশ্চ বলে একটি প্রকাশক কিছু ছেপে আছে, সেখান থেকে আমি আর ব্যাকরণটাকে সহজ করে আমি লিখেছিলাম, কেমন। তারপরে বাংলা বানান নিয়ে আমি অজস্র কাজ করেছি, সেটা মানে বাংলা একাডেমির বানান সংস্কারের পেছনে আমার অনেকটা, এটা হচ্ছে লেখার ভাষা নিয়ে, মুখের ভাষার উচ্চারণ, যেটা মান্য চলিত উচ্চারণ। তুমি যখন আবৃত্তি করবে, কি তুমি তুমি কিভাবে তুমি শাড়ি বলবে না শাড়ি বলবে, র আর রয়ের কি তফাৎ, স আর স কিভাবে উচ্চারণ করতে হবে, স যে সয়ের দোষ, সেটা তো সয়ের দোষ সারাবে কি করে, যার শুধু সয়ের দোষ সারাবে কি করে, এগুলো নিয়ে আমার লেখা আছে ওই বাংলা বলো বলে একটা লেখা, কেমন। তো সেই ধরনের লেখা, ব্যাকরণের নানা বিষয় নিয়ে আমি লিখেছি, এখনো লিখে চলেছি, কেমন। অজস্র লেখা, ছেলেমেয়েরা আস্তে আস্তে যারা অনেকেই পড়ে, এখানে তো ভাষা বিজ্ঞানের বিভাগ আছে, কলকাতায় একটা আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ওরা একটু খবরাখবর রাখে। কারণ ছেলেমেয়েরা তারা ব্যাকরণ যদি জানতে চায়, আমার ব্যাকরণ থেকে শুরু করাটা তাদের পক্ষে সহজ হবে। আজকের সময় দাঁড়িয়ে অভিভাবকরা সন্তানদের ক্ষেত্রে, এই যে একটু আগে আলোচনা হচ্ছিল যে গুরুত্ব দেন ইংরেজি ভাষার ক্ষেত্রে, ইভেন বাড়িতেও কথা বলার মধ্যে তারা মানে সেখানে দাঁড়িয়ে ভীষণভাবে প্রয়োগ করেন, যাতে তারা মাতৃভাষার জায়গায় করে। কোথাও একটা গিয়ে পরবর্তীকালে তো পেশাগত কারণে ইংরেজি ভাষার একটা দরকার আছে, তার জন্য মানে তাহলে এটা মানে আজকের বলছি, তার জন্য এই নীতিটা দরকার নেই। ইংরেজি বাংলা মাধ্যমে পড়েও ইংরেজি চমৎকার শেখা যায়। ধরো আমি নিজে প্রচার করছি না, আমি তো পূর্ব বাংলার গ্রামের ছেলে, উদ্বাস্তু হয়ে এসে উদ্বাস্তু স্কুলে পড়েছি, পুরোটা বাংলা মাধ্যম, কেমন। যখন আমার মনে হলো আমি একটু বিদেশ গিয়ে পড়াশোনা করব, তখন আমি নিজে নিজে একটু ইংরেজি শেখার চেষ্টা করলাম, ইংরেজি খবরের কাগজ পড়ে, ইংরেজি বই পড়ে, এবং তার ফলে
আমার বিদেশে গিয়ে গবেষণা করতে, এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াতেও আমার কোনো অসুবিধা হয়নি ইংরেজি ভাষা। এখন আমি ইংরেজি ভাষায় বক্তৃতা দিতে পারি, অনর্গল বক্তৃতা দিতে পারি, কোনো অসুবিধাই হয় না। আমার ধারণা যে যে কোনো একটু মধ্যমেধার ছেলে মেয়েও, আমি নিজেকে মধ্যমেধা বলেই ভাবি, মধ্যমেধার ছেলে মেয়েও যদি ইচ্ছে করে হ্যাঁ, আমি ইংরেজিটা শিখবো, সেটা যে কোনো বয়সে শিখতেই পারে। এটার কত, আমি তো লিখেছি বাংলায় ইংরেজি ভাষা শেখানি। আমার একটা হাসতে হাসতে ইংরেজি বলে বই আছে, সেটা খুব চলে থেকে, সাহিত্য সংসদ থেকে, শিশু সাহিত্য সংসদ থেকে। একটা ইংলিশের পাঠশালা বলে বই আছে, সে বইটাও খুব চলে, বড়দের জন্য সেটা লেখা। তারপরে ইংরেজি ওয়ার্ড বুক আছে একটা, ইংরেজি শব্দ সঙ্গী বলে। তারপর এখন ইংরেজি ফ্রেজ আর ইডিয়াম নিয়ে, বাগধারা নিয়ে আমার একটা বই বেরো। অর্থাৎ আমি বাঙালিকে ইংরেজি শিখিয়ে ছাড়বো, নিজে নিজে শিখবে, কেমন নিজে বই পড়ে শিখবে, সেইটা আমি সংকল্প করেছি। প্রচুর গালাগাল খেয়েছি যে আমি ইংরেজি শত্রু বলে, প্রচুর গালাগাল খেয়েছি, কিন্তু আমি মনে করি আমি বাঙালিকে ইংরেজি সহজে ইংরেজি শিখিয়ে ছাড়বো। এবার আমার যেটা লাস্ট প্রশ্ন, যেহেতু এখনো মানে এখন বেশিরভাগ বাচ্চা ইংরেজি মাধ্যমে পড়ছে আর অবধারিতভাবে তারা পড়বে, এটা আমরা জানি, মানে এটা আমরা বদলাতে এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে বদলাতে পারবো না। কারণ হচ্ছে সরকারি স্কুলগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এবং সরকারি স্কুলও অনেক ইংরেজি মাধ্যম করে ফেলছে। এই ভুল ধারণা থেকে যে ইংরেজি মাধ্যম না পড়লে ইংরেজি শেখা যায় না, কিন্তু এই ধারণাটা যারা বাংলা ভাষাকে ভালোবাসে, যদি আমরা সত্যি সত্যি 21শে ফেব্রুয়ারির প্রতি মর্যাদা বজায় রাখতে, শ্রদ্ধা বজায় রাখতে চাই, বাংলা, আমি মনে করি সেটা যায় এইভাবেই যে না, সরকারকেও বলবো যে ভালো বাংলা স্কুলগুলো চালু করুন, চালু রাখুন। আর মা বাবাদেরও বলবো যে আপনারা বাংলা মিডিয়ামে পড়ান, কিন্তু ইংরেজিটা ভালো করে শেখানো যায়, সেটা শেখানো সম্ভব। আর যারা ইংরেজি মিডিয়ামে পড়ছে সেটার পড়ার সাথে সাথেও তারা বাংলা ভাষা মা বাবারা তাদের সঙ্গে বাংলা বলুন এবং তাদের বাংলা লিখতে সাহায্য করুন। আমি ভাবছি সেভাবেও লিখব, বই আমি লিখেছি বা প্রবন্ধ লিখেছি যে কিভাবে ইংরেজি মাধ্যম স্কুলের ছেলে মেয়েদের বাংলা লেখা শেখানো যায়, বাংলা বলা শুধু নয়, বাংলা লেখাটা শেখানো যায়। যারা বিদেশে থাকছে বা এনআরআই যাদেরকে আমরা বলে থাকি, তারাও যাতে ভাষার সাথে আমি তাদের জন্য লিখেছি, আমেরিকার বাঙালিদের কাগজে আমি লিখেছি যে বিদেশে বাঙালি শিশুদের বাংলা কিভাবে শেখাবেন, এবং তা দেখে আমার বইও তারা ব্যবহার করে, এবং তারা নিউ ইয়র্কে, শিকাগোতে বাঙালি মায়েরা অনেকটা বাংলা স্কুল করেছেন, যেটা বাংলাদেশের মানুষেরাও সেটা করছেন, এবং সেইভাবে তারা বাংলা শেখাচ্ছেন। হয়তো রোববার বা শনিবার বাচ্চাদের নিয়ে ছোট স্কুল, খেলাধুলোর মধ্যে দিয়ে স্কুল করছেন, শেখাচ্ছেন। কারণ বিদেশে আমি তো এর মধ্যেও গেলাম, আমি 2017-তে একবার গেলাম, নিউ ইয়র্কে 2023-এ একবার গেলাম, দেখছি যে তারা কিন্তু নিজেদের ভাষা এবং সংস্কৃতিকে বজায় রাখার জন্য প্রাণপণ করছেন, অর্থাৎ নাটক করছেন, গান গাইছেন, আবৃত্তি করছেন, ছেলে মেয়েদের শেখাচ্ছেন, বাঙালি সংস্কৃতি শেখাচ্ছেন। সেটা দেখো আমাদের শিক্ষার একটা ব্যাপার আছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনার বার্তা কি? 21শে ফেব্রুয়ারি নিয়ে আমার বার্তা যে কোনো খাঁটি বাঙালির বার্তা, সেটা হচ্ছে আপনার ভাষাটা খেলনা নয়। এই ভাষার জন্য বুকের রক্ত দিয়েছে অনেক ছেলে মেয়ে, এবং এই ভাষার অসাধারণ সাহিত্য আছে, সঙ্গীত আছে, এবং এটা মনে রাখবেন যে এমনকি আপনার গ্রামের ভাষাটাও ভালো। কোনো ভাষা ছোট নয়, কোনো ভাষা বড় নয়। চট্টগ্রামের, সিলেটের মানুষেরা তাদের ভাষাকে ধরে রাখেন অনেক সময়, যেমন তাদের সংস্কৃতিকে ধরে রাখেন। ঢাকার মানুষেরা সেটা, গ্রামের ভাষাটাকেও ধরে রাখুন আপনি। আবার একে অন্যের সঙ্গে কথা বলার জন্য শিক্ষার ভাষা যেটা প্রমিত বাংলা মান্য, সেটাও বলুন। এই ভাষাটা অসাধারণ সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি তৈরি হয়েছে।
এবং এই ভাষাটা ক্রমশ বাড়বে। বাংলাদেশে যেমন প্রশাসনের ভাষা হয়েছে, পশ্চিমবাংলাতেও আস্তে আস্তে ছড়াবে। কাজেই অন্য ভাষা শিখুন, যে কোনো ভাষা শিখুন, কিন্তু আপনার ভাষাটাকে একদম বুকে জড়িয়ে সুন্দর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এই আলোচনাটি থেকে আমরা সমৃদ্ধ হলাম। আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। বাঙালি হিসেবে আমার মনে হয় বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। এই আলোচনাটি ভালো লেগে থাকলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে নেবেন, লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন একদিন প্রতিদিন। নমস্কার।